আমাদের সিনেমার গ্রহণযোগ্যতা বহির্বিশ্ব অনেক। 2024 সালে 1932 সালের সিনেমা বানালে হয় না। মানে সত্যি কথা বলতে কি আমার না বাঁচার খুব লোভ। অ্যাওয়ার্ড পেয়েছি 6টা, একটা ফেস্টিভ্যালে 2টো অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু ধরেন যারা চারুকলায় পড়ে কিংবা যারা ধরেন ফিল্মে পড়ালেখা করে তাদের ইনকামের জায়গাটা একটু অনিশ্চিত। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া, আর আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি একজন তরুণ নির্মাতা ফাহাদুর রেজা রুকু। আমরা কথা বলবো তার সাথে। রুকু, আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই ভালো আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রুকু, আপনি সম্প্রতি একটা সিনেমা বানিয়েছেন যেটির নাম ফিউজ, বাংলা নাম নীলিম। এই ছবিটার সম্বন্ধে একটু জানতে চাই। আসলে এটার গল্পটা, আমি একটি গণমাধ্যমে চাকরি করি। সে চাকরির কাজেই আমি শিল্পকলায় গিয়েছিলাম একটা অ্যাসাইনমেন্ট কভার করতে কোনো একটা নাটকের। সে সময় আমার এক সহকর্মী আর আমি গল্প করতেছিলাম, সোহেল ভাই নাম। গল্প করতে করতে ওনার সাথে আমরা কথা বলতেছিলাম যে এখনকার যে সমাজ ব্যবস্থা, বাবা মার সাথে আমাদের তো বন্ডিং কমে যাচ্ছে, ফ্যামিলি ছোট হইতে হইতে এখন 2-3 জন এসে রূপান্তরিত হচ্ছে। এরকম সময় হঠাৎ আমার সহকর্মী বলল, যদি এরকম হয় যে আমার যে পিতা সে তার আমার পরিচয়, মানে ধরেন আপনি যখন যুবক তখন আপনি আপনার পরিচয়, যখন আপনি বৃদ্ধ তখন আপনি আপনার সন্তানের পরিচয় পরিচিত হন। তো আমার যে পিতা সে যদি আমার পরিচয় দিতে ইচ্ছাবোধ না করে কিংবা সে যদি আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে, সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়, এই কনসেপ্টটা নিয়ে আমার সেদিন খুব মানে মাথায় ছিল যে আসলে তো যদি এরকম হয় তাহলে কি হবে। ফিউজ নিয়ে কি আপনি কখনো কনফিউজে ছিলেন? ফিউজ নিয়ে কনফিউজড ছিলাম আমি শুরুর দিকে। তো আমি এই কনসেপ্টটা নিয়ে আমার সিনেমার আসলে কোর মেম্বার যে 4জন ছিল, আরাফাত, মাসুম, বারি, আমি, এই 4জন মিলে আমরা কথা বললাম যে আসলে এটা একটা সিনেমা বানানো যায় কিনা। তো বললো যে ঠিক আছে, তাহলে কনসেপ্টটা কী? কনসেপ্টটা আমি বললাম যে একটা বয়স্ক লোক যে তার ছেলের পরিচয় দিতে চায় না, কিন্তু এই বয়সে আসলে তো আমরা আসলে পিতারা তো পুত্রের মানে পরিচয়ে বড় হই বা পরিচিত হই আর কি, বড় হই না তো পরিচিত হই। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়? তো বললো যে ভাই এটা তো আসলে সিনেমা হয় না। আসলে তো এটা তো সিনেমা হয় না, কোনো কনসেপ্টের জায়গা থেকে দাঁড়ায় না। তাহলে কি করা যায়? আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বললাম এবং বলতে বলতে আমরা একটা গল্প পেয়ে গেলাম। ফিউজ অর্থাৎ নীলিম সিনেমা, এটি ইতিমধ্যে 5টা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি নিশ্চয়ই আপনার ভালো, এবং আপনি একটু জানাবেন যে কোথায় কোথায় পেলেন। আমি 5টি অ্যাওয়ার্ডের ভিতরে একটা পেয়েছি বার্লিনে আর 4টা পেয়েছি ইন্ডিয়ায়। বার্লিনটা যেহেতু কস্টলি ছিল আমি নিতে যেতে পারি না, আর ইন্ডিয়ার ভিসা বন্ধ, ইন্ডিয়াতেও যেতে পারি নাই দুর্ভাগ্যক্রমে। এর ভিতরে অ্যাওয়ার্ড পেয়েছি 6টা, একটা ফেস্টিভ্যালে 2টো অ্যাওয়ার্ড পেয়েছি। একটা হলো বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম আর একটা হলো বেস্ট স্টোরি, আর বাকিগুলোতেই বেস্ট শর্ট ফিল্ম হিসেবেই অ্যাওয়ার্ড পেয়েছি আমি। তো এর ভিতরে গ্লোবাল ছিল একটা, গ্রেট ইন্ডিয়ান ছিল একটা, জয় শ্রীমাল ছিল, বার্লিনের কথা বলেছি, আর এই মুহূর্তে দাদা সাহেব ফালকে ছিল, আরেকটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, আরেকটা ছিল আর কি। আরও নিশ্চয়ই পেন্ডিংয়ে আছে, আরও আছে, আরও ফেস্টিভ্যাল এখনো সব হয়নি। এখন যেহেতু ফেস্টিভ্যালে অক্টোবর থেকে ফেস্টিভ্যালের সিজন বেসিক্যালি শুরু হয় সাবকন্টিনেন্টে, তো ওদিকে আরও আছে আর কি। আচ্ছা দেখু, মানুষ তো অনেক কিছু হতে চায়, নানান পেশায় যেতে চায়। আপনি চলচ্চিত্র কেন বানাতে চাই বা এই জগতে কেন আসতে চাই? এটার গল্পটা আরেক রকম ভিন্ন আর কি। আমি অনেক চেষ্টা করছি, যখন ইউনিভার্সিটিতে মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, আমার ভাইয়া তখন রাজশাহী ইউনিভার্সিটির মিউজিক অ্যান্ড ড্রামায় পড়ালেখা করতো। তো আমি খুব চেষ্টা করছি, আমিও ভাইকে দেখে, আমার প্রথম মেন্টর আমার ভাই আর কি। তো ভাইকে দেখে আমি চিন্তা করছি যে আমিও একটা পারিবারিক একটা আবহ, পারিবারিক একটা আবহ ছিল, ছিল। ভাই এই খুব মনা ছিলেন আর কি। বাংলাদেশে বিশেষ করে যারা স্বাধীন ধারার নির্মাতা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং করতে চায় তাদের অনেক দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়, নানা সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার সেক্ষেত্রে কি স্ট্রাগল ছিল বা আছে? মানে ছিল বললে ভুল হবে, এখনও আছে। প্রথম হলো যে আসলে পরিবারের দিক থেকে বলি, পরিবার একটা এক্সপেক্ট করে যে আপনি পড়ালেখা করবেন, চাকরি করবেন, ইনকাম করে পরিবারকে দেবেন। কিন্তু ধরেন যারা চারুকলায় পড়ে কিংবা যারা ধরেন ফিল্মে পড়ালেখা করে তাদের ইনকামের জায়গাটা একটু অনিশ্চিত। এই যে আয় ইনকামের কথা আসলো, আমরা তো এমনও দেখেছি যে কোনো একজন বিখ্যাত পেইন্টারের ছবি কোটি কোটি ডলারেও নিলাম হয় বা ওঠে।
তো তার মানে এইখানে বা বা শিল্প সাহিত্যে যে শুধু মানুষ কষ্টেই জীবন কাটায়, বিষয়টা তো এরকমও না। তা আমরা কেন, আমরা অভিভাবক বলি, আমাদের সমাজ বলি, তারা ধরেই নেয় যে শিল্প সাহিত্য সংস্কৃতি মানেই হচ্ছে যে হাত পেটে থাকতে হবে, কষ্টে থাকতে হবে। এই কথা জায়গায় আপনার কিন্তু সবসময় ঠিক না। হ্যাঁ, ভ্যান গগের কথা ধরেন, ভ্যান গগ জীবিত অবস্থায় তো একটা ছবিও বিক্রি হয় নাই, কিন্তু এই ভ্যান গগের ছবি আবার যখন সে মারা গেছে অনেক টাকায় বিক্রি হয়েছে, এবং ইনফ্যাক্ট এখনো নানান রকমের নিলামে অনেক টাকায় বিক্রি হয়। পিকাসোর কথা বলতে পারি আমরা। পিকাসোর গল্প আবার অন্যরকম। পিকাসো ছবি আঁকতেন হলেও তার পাশে টাকার বস্তা থাকতো। এই যে টাকার যে একটা কষ্ট, পিকাসো কখনো এটা মানতে চাইতো না, সে টাকার বস্তা পাশে রেখে ছবি আঁকত। এখন আপনি, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনি পৃথিবীতে যত ভালো কাজ করবেন তার পিছনে বাধা থাকবে। আপনি যদি বাধা না পান তাহলে বুঝবেন যে ওই কাজটা আপনার ভালো হয় না। তো আর যেহেতু আমাদেরকে পেটের দায়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা ইনকাম করতেই হয়, তো ফ্যামিলিটা এই জায়গাটায় অনিশ্চিত থাকে যে আসলে আমি আমার ছেলের ভবিষ্যৎকে অনিশ্চিত জায়গায় ফেলালাম কিনা। এই জন্য তারা অভিভাবকদের জায়গা থেকে অবশ্যই সেটা আপনার পুত্র হলে আপনিও চিন্তা করবেন এরকম, কিংবা আপনার কন্যা হলে আপনিও চিন্তা করবেন এরকম। এই জায়গা থেকে আসলে অভিভাবকরা খুব চিন্তিত থাকে। ইনফ্যাক্ট এটা কিন্তু খুব যে মানে চিন্তার কারণ না এরকমও না, এটা যদি বলা হয় তাহলে এটা ভুল বলা হবে। অবশ্যই এটা চিন্তার কারণ, কারণ পেটের দায়, চাকরি আপনাকে করতে হবে। চাকরি করতে এসে দেখেছি এখানে সিনারিওটা অন্যরকম। আপনি সিনেমা বানান, যা খুশি তাই করেন। আপনি যেহেতু একটা জার্নির মধ্যে দিয়ে গেলেন, মানে বিশেষ করে আমি যেটা বলবো, বা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা পাঠানোর, সাবমিট করার যে একটা বিষয় থাকে, সেক্ষেত্রে যারা ইয়াং, আপনার যে যারা একটু ইয়াঙ্গার, তাদের অনেক সমস্যার একটু সম্মুখীন হতে হয়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে সিনেমা বানিয়ে ইন্টারন্যাশনালি যে ফেস্টিভ্যালে পাঠানো বা এই প্রক্রিয়াটা আপনি সহজতরভাবে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, সবার আগে আমি বলি, আমাদের দেশের যে সিনেমা যদি আমরা সঠিক প্রক্রিয়াতে বানাইতে পারি, এবং আমাদের যেহেতু ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ এখনও গড়ে ওঠে নাই, আমরা যদি আমাদের নিজের জায়গাটায় যদি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ গড়ে ওঠে না, আমরা আমাদের নিজের জায়গাটা রাখতে পারি। তো আমরা আমাদের নিজের জায়গাটা যদি ক্লিয়ার করতে পারি সিনেমাতে, ওই ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতে পারি, তাহলে ধরেন আমাদের সিনেমার গ্রহণযোগ্যতা বহির্বিশ্ব অনেক। তখন এই গ্রহণযোগ্যতার জন্য অনেক ওয়েবসাইট আছে, ফিল্ম ফ্রি ওয়ে আছে, তারপর সাবমিশন ওয়ে আছে, কিংবা আপনি সরাসরি যে ফেস্টিভ্যালে জমা দিতে চান তাদের সাথে যোগাযোগ করে আপনি জমা দিতে পারেন। সিনেমাটা বানানোর পরে সিনেমাটা জমা দেওয়ার জন্য একটা অর্থের বিষয় আছে। সিনেমা বানাইতেও যেমন অর্থ লাগে, সিনেমাটা জমা দিতেও সেরকম একটা অর্থ লাগে। যে কোনো নির্মাতার মানে প্রথম লক্ষ্যই থাকে একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানো। সেক্ষেত্রে আপনার পরবর্তীতে প্রত্যাশা কি, আপনি কী করতে চান? পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাইতেই চাই। এখন একটা সিনেমা বানাইতে যে পরিমাণ অর্থলগ্নির বিষয় থাকে, এবং যে আসলে সিনেমার পিছনে টাকাটা ঢালবেন, তার আসলে আমার সিনেমাটা কি সেটাও তার বোঝা দরকার। এখন আমার সিনেমা আসলে টাকা জন্য সিনেমা নাকি সিনেমার জন্য সিনেমা? অবশ্যই সিনেমার শুরুই হয়েছিল টাকা পাওয়ার জন্যই, কিন্তু শিল্পের জায়গা থেকে যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে সিনেমার জায়গাটা এখন অন্য জায়গায় চলে গেছে। 2024 সালে 1932 সালের সিনেমা বানালে হয় না। তো সিনেমার জায়গায় তো একেবারে যে সিনেমা হচ্ছে না তা না, অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আপনাদের মতো তরুণ নির্মাতা যারা ভালো আইডিয়া নিয়ে ঘুরছেন, যারা বিশ্ব জয় করার মতো চিন্তা ভাবনা করছেন যে আমাদের এই গল্পের একটা বিশ্বের চাহিদা আছে, সেক্ষেত্রে আপনারা কেন সেই ফান্ডিং বা টাকাটা পাচ্ছেন না? সরাসরি বলতে গেলে জাকারিয়া, এটা সরাসরি বলতে গেলে আপনিও জানেন, আমরা সবাই জানি বিষয়টা ওপেন সিক্রেট, একটা সিন্ডিকেটের বিষয় আছে। সিন্ডিকেশন থেকে আসলে আপনি বের হইতে পারবেন কিংবা সিন্ডিকেটের অংশ হইতে পারবেন কিনা, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমি যদি সিন্ডিকেটের পার্ট হই তাহলে আমি হয়তো বা দেশি বিদেশি অনেক লগ্নি পাবো, কিন্তু আমি যদি সিন্ডিকেটের পার্ট না হই তাহলে আমি হয়তো বা কিছুই করতে পারবো না। ঘুরে ঘুরে সব জায়গায় আমাদের সিন্ডিকেশনের মাঝখানে পড়তে হবে। সিন্ডিকেট তো অনেকেই আছে, অনেক রকমের সিন্ডিকেট আছে। ধরেন এটা কি ইনভিজিবল, দেখা যায় না কিন্তু বোঝা যায় এরকম? হ্যাঁ, ধরেন জাকারিয়া, আপনি আর আমরা দুজন বন্ধু, তাহলে আমি একটা অর্থলগ্নি করব, আমি চিন্তা করব তাহলে টাকাটা কাকে দেব। আমি জাকারিয়াকে টাকাটা দিই, জাকারিয়া আমার পরিচিত, ও সিনেমা বানায়, হয়তো বা খারাপ বানাইলো, কিন্তু আমি ধরেন 10 টাকা দিয়ে বানাইলাম, কিন্তু এর থেকে তো অন্যরকমের একটা সুবিধা আমি পাবো। এই সুবিধাটা আমি চাই। এখন জাকারিয়া বলতেছে যে না, এই সুবিধাটা রঘু আমি আপনাকে দিব না, তাহলে আমার সাথে জাকারিয়ার হইলো না, তাহলে অমুকজন ধরেন মিস্টার ককে আমি টাকা দেবো, যে আমাকে সুবিধাটা দিবে। এই সিন্ডিকেটটা আসলে এইভাবেই গড়ে উঠছে। মানে তারা আমাদের আশেপাশেই থাকে, হ্যাঁ, আমরা একসাথে চা খাই, হয়তো আমি দুইজনের ভিতরে যে একজন হইতে পারে। তো বিষয়গুলো এরকমই আর কি।
আপনি রিসেন্টলি কোন প্রোডাকশন নিয়ে চিন্তা করছেন, কি বানাতে চাচ্ছেন? দক্ষিণ অঞ্চলের একটা সিনেমা বানানোর জন্য চিন্তা ভাবনা করতেছে। ওদের একটু ভাষাটা একটু ডিফারেন্ট, কালচারটাও একটু আমাদের থেকে আলাদা। এখনও আমি এটা আসলে চিন্তার ভিতরে আছে, এখনও কোনো মানে কোনো রূপে যায় না আর কি। আমি এখনও চিন্তাই করতেছি, দেখি যদি ভালো হয়, এবং অবশ্য অর্থের বিষয় আছে, তো যদি অর্থ করে কিছু পাই তাহলে বানাবো। আপনার সিনেমাতে বর্ষিয়ান অভিনেতা সর্বজন চৌধ মামুনুর রশিদকে কাজ করিয়েছেন, তো তাকে যে নির্মাতা হিসেবে যে একটা হ্যান্ডেলিং এর বিষয় থাকে, সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, মানে অভিনেতা তো অনেক প্রকারের হয়, তার ভিতরে মামুন স্যারের অ্যাক্টিং প্যাটার্নটা হলো সে হলো পরিচালকের অ্যাক্টর, মানে তাকে ডিরেক্টর যেটা বলে সে ওইটাই করে। এবং সে যেহেতু এত অভিজ্ঞতা, তার আসলে বলতেও একটা সংকোচ বোধ হয় যে স্যার আপনি কি এটা করবেন কিংবা এটা করবেন না। কিন্তু স্যার আসলে ভাইবটা বোঝে। স্যারকে আমি যে বললাম, স্যার এইখানে না হয় না, ঠিক আছে আমি আবার দেবো। এবং তাকে বলতে হয় না যে আমরা একটা রিটেক নেব, সে টেক করার ফলে বলে যে এই দেখো তো তোমার হয়েছে কি না। তো আমি যদি বলি স্যার ওকে ঠিক আমরা আছে, নির্মাতাকে স্বাধীন জায়গাটায় রাখেন, অস্বাভাবিক স্বাধীনতা সুন্দর। দেন। অস্বাভাবিকভাবে, এবং এটা 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 খুবই সুন্দর একটা বিষয়। এই সিনেমা করতে গিয়ে আপনার নিশ্চয়ই ভালো স্মৃতি মন্দ স্মৃতি দুটোই জমা আছে। মজার স্মৃতি হইলো এটা সিনেমা করার সময় চেয়ে করার পরের বিষয়টা আর কি। আমি যখন একটা টেকনিক্যাল শো করতেছিলাম, তো মামুন স্যারের ওইখানে দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে সেখানে বাবু ভাই ছিলেন, চঞ্চল ভাই আসছিলেন। তো একটা সিন আছে আমার ওখানে, প্রায় 1002 কাশফুল আছে, ওর মাঝখান দিয়ে মামুন স্যার হেঁটে যান, টপ শট। কারণ এই কাশফুলগুলো আমরা না বা যেখানে ছিল ওইখানে আমাদের লোকেশনটা পছন্দ হয়নি, এবং আমরা টপ শট পাচ্ছিলাম না। পরে কাশফুলগুলো তুলে আমরা অন্য জায়গায় এনে কস্টেপ দিয়ে লাগাইছি। প্রায় 2000 কাশফুলের মতো, আমাদের প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগছে। এবং লাস্ট ওর পরে সিনের শেষের দিকে স্যার কাশফুল ছিঁড়েন। তো আমরা যখন কাশফুলের ভিতর দিয়ে স্যার হেঁটে যাওয়ার পর যখন কাশফুল ছিঁড়ে স্যার ছিঁড়ছে, তো আমরা সিনেমার শেষে আমরা যখন চা খাচ্ছি তখন কথা হচ্ছে, তখন আমাকে বাবু ভাই বলতেছে যে কাশফুলগুলো তুই লাগাইছিলি না? আমি না, ফজলুর রহমান বাবু, না কাশফুল তো লাগে না। ওস্তাদের টান দেখে তো বোঝা যাচ্ছে তুই কাশফুলগুলো লাগাইছিলি। না, সে জোরেই টানছে, এবং এটা বুঝার কোনো সম্ভাবনাই নাই যে কাশফুল লাগানো। কিন্তু সেও তো অ্যাক্টর না, এবং সে খুব বর্ষিয়ান অভিনেতা, সে ধরে ফেলছে। চঞ্চল ভাইকে তো আমরা কিন্তু বুঝি। আমি ভাই আপনারা বোঝেন, আমি আসলে বুঝতে পারি না যে আপনারা বুঝবেন। নিজেকে কোন জায়গায় দেখতে চান? এটা খুবই কঠিন প্রশ্ন একটা। আমি তো আমার জায়গায় দেখতে চাই। স্বপ্নের যে জায়গাটা, আপনি মানে ভবিষ্যতে আপনি কোথায় দেখতে চান? আমি আসলে একটা ভালো সিনেমা করতে চাই, এবং মানে সত্যি কথা বলতে কি আমার না বাঁচার খুব লোভ। ধরেন রবীন্দ্রনাথ 150 বছর আগে মারা গেছেন, কিংবা 100+ হবে, সে কিন্তু এখনও বেঁচে আছে। নজরুল এতদিন আগে মারা গেছেন, সে কিন্তু এখনও বেঁচে আছে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, কিংবা রবার্ট ব্রেসো, কিংবা ব্লা 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 অনেকে আছে, ফেলিনি। আমার না এরকম বাঁচার খুব শখ। আমি জানি না আমি পারবো কি না, এটা আমার শখ আর কি। রুকু, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রোগ্রাম আরও সামনে আগাক, আরও ভালো দেখতে পাবো ইনশাল্লাহ। জাকারিয়া, দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই ছিল আজকের কিছু কথা ছিলতে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।